আপনারা দেখছেন একুশে টেলিভিশন। লকডাউনের মেয়াদ 16 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন। করোনায় 5 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। মার্কেট শপিং মলে নেই স্বাস্থ্যবিধি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ক্রেতা বিক্রেতাদের জরিমানা। 1 বছরে কাজ হারিয়েছেন বেশিরভাগ শ্রমিক, সিপিডির গবেষণা। শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। সিলেটে পুলিশ ফাঁড়িতে হত্যা মামলায় পিবিআর চার্জশিট, এসআই আকবর সহ আসামি 6। সুন্দরবনের শরণখোলা রেঞ্জে একদিন পর আবারও আগুন, আলো স্বল্পতায় নেভানোর কাজ ব্যাহত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টা 21 সংবাদে, সাথে আছি আমি এমএডি ওসমানী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, অনাবৃষ্টি ও তাপপ্রবাহে কমেছে আম লিচুর ফলন, বাজারে ঘাটতির আশঙ্কা। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউন 16 মে পর্যন্ত বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে সরকারি, আধা সরকারি, বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ ঈদের ছুটিতে স্ব কর্মস্থলে থাকার কথা বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখার কথা জানানো হয়েছে। আর আন্তজেলা বাস, লঞ্চ, ট্রেন বন্ধ থাকলেও জেলার অভ্যন্তরে গণপরিবহন চালু রাখা যাবে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের কথাও বলা হয় প্রজ্ঞাপনে। এছাড়া জনসমাবেশ হয় এমন ধর্মীয়, রাজনৈতিক এবং সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। কোভিড-19-এ দেশে 24 ঘন্টায় 50 জনের মৃত্যু হয়েছে। 5 সপ্তাহের মধ্যে এই সংখ্যাটি সর্বনিম্ন। একদিনে শনাক্ত হয়েছে 1742 রোগী। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমছে। সুস্থতার হার 91% বেশি। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। লকডাউন ঘোষণার 1 মাস পর করোনা পরিস্থিতি উন্নতির দিকে। সংক্রমণ ও মৃত্যু দুটোই কমছে। 24 ঘন্টায় 50 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে 2 এপ্রিল 50 জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11,755। 20,284টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,742। নতুন 3,433 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 6,98,465 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 8.59%, আর সুস্থতার হার 91%-এর বেশি। 24 ঘন্টায় ঢাকা বিভাগে মারা গেছেন 28 জন ও চট্টগ্রাম বিভাগে 16। মৃতদের মধ্যে পুরুষ 32 জন ও নারী 18 জন। ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যেই মৃত্যুহার সবচেয়ে বেশি। এ পর্যন্ত 6,719 জন ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজধানীতে কোভিড ডেডিকেটেড হাসপাতালে 5,793টি সাধারণ শয্যার মধ্যে খালি আছে 4,334টি। আইসিইউ 771টির মধ্যে খালি আছে 460টি। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এখন পর্যন্ত কোনো উৎস থেকে দ্বিতীয় ডোজের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সংগ্রহের অগ্রগতি নেই। ইউরোপের 7টি দেশ থেকে টিকা প্রাপ্তির সম্ভাবনা কম হলেও প্রস্তাব বিবেচনা রেখেছে যুক্তরাষ্ট্র। নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। ভ্যাকসিন কিনতে অর্থের সমস্যা নেই উল্লেখ করে তিনি জানান, সরকার এরই মধ্যে 10,000 কোটি টাকা অনুমোদন দিয়েছে। চীন ও রাশিয়ার সাথে যৌথভাবে টিকা উৎপাদনে যেতে কিছুটা অগ্রগতি হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে টিকা পেতে ভারতের কাছ থেকে বাংলাদেশ সরে যায়নি বলেও জানান তিনি। আপডেট আমি পাই নাই, কিন্তু ওইসব দেশে ওদের যে টোটাল অ্যামাউন্ট অফ অ্যাস্ট্রাজেনেকা খুব কম। কোনো দেশে 20,000, যেমন শুধু একটা দেশে 2 লাখ। আমার তো দিনেই 2 লাখের বেশি লাগে। আমাদের অ্যাম্বাসেডর ইন ওয়াশিংটন বলেছেন যে যখন ওরা পাঠাবে তখন তারা অক্সিজেনও আমাদের দেবে। এটা আলোচনা হচ্ছে।
বাট আমরা এখন কবে কখন পাবো জানি না। আগামীকালকে ইউএস অ্যাম্বাসেডর দেখা করতে আসবেন, তখন হয়তো তিনি কোনো একটা আপডেট দিবেন বলে আমি আশাবাদী। বারবার সতর্ক করা হলেও এখনও মার্কেটগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, তোয়াক্কা করা হচ্ছে না সামাজিক দূরত্ব, আর সরকারি আদেশ অমান্য করার দায়ে আজও একাধিক মার্কেটে অভিযান চালিয়েছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি অমান্যকারীদের গুনতে হয়েছে জরিমানা। দীপু শিকদারের রিপোর্ট। রাজধানী গাউসিয়া মার্কেট, মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তদের কেনাকাটা চলছে। করোনাকালে দুয়ারে কড়া নাড়ছে ঈদ। কেনাকাটা স্বাস্থ্য নিয়ম মানাসহ আছে বেশ কিছু নির্দেশনা, কিন্তু সেই নির্দেশনা কয়জনই বা মানছেন? আছে নানা বাহানা। আপনার মাছটা কোথায়? মাছটা নিচে কেন আপনার? মাছ নাকি চুলকাইছি তো এর জন্য। জি না, মাস্ক লাগাইছি না, ও খাতা দেখতেছি ওই জন্য মাস্ক তো লাগানো আছে। এটা কি আপনি ঠিক করছেন? আছে মাস্ক আছে। স্বাস্থ্যবিধি যে মানা হচ্ছে না, ক্রেতারাও তা স্বীকার করেছেন। পারলে তো একজনের গায়ের উপর আরেকজন এসে পড়ছে, কোনো স্বাস্থ্যবিধি কিছুই নাই। লিমিটেড পার্সন ইন করতে পারবে, ইন দ্যাট কেস আবার ওনারা বেরিয়ে যাবেন, তারপরে আবার সেই রকমভাবে যদি একটা সিস্টেম করা হতো তাহলে মনে হয় বেস্ট হতো। আমাদের নিজের থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে যে আসলে মার্কেটে আসলে বাইর হলে আমাদের মাস্ক পরতে হবে। আর বিক্রেতারা বলছেন উল্টো কথা। স্বাস্থ্যবিধি মেনে যে পর্যন্ত সম্ভব ওটাই আমরা চেষ্টা করতেছি। এদিকে ইস্টার্ন প্লাজা ও মোতালেব প্লাজায় নির্দেশ অমান্য করা জরিমানা করা হয়েছে ক্রেতা বিক্রেতাদের। মাস্কটা নিচে নেমে গেছে, নাক থেকে নিচে নেমে গেছে, এই জন্য জরিমানা করলো। 200 টাকা জরিমানা দিয়েছে। এই যে ভুল হয়ে গেছে, যাতে মাস্ক নিয়মিত পরি না, এই জন্য নামানো ছিল। সেই ক্ষেত্রে এখন যদি দোষ হয় তাহলে জরিমানা তো গুনতেই হবে। স্বাস্থ্যবিধি না মানলে 50,000 টাকা পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে পারেন নির্দেশ অমান্যকারীরা। জরিমানার সাথে জেল দেওয়ার সুযোগ আছে, তবে সাধারণত খুব বেশি ব্যতিক্রম ছাড়া আমরা জেলের দিকে যাই না, কারণ আমাদের উদ্দেশ্য কখনোই তাদেরকে জরিমানা করা না, আমাদের মুখ্য উদ্দেশ্য তাদেরকে সচেতন করা। বারবারই সবাইকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে কমেছে আয়, তাই ঈদের কেনাকাটাও সাধারণতভাবে সারছে নিম্ন আয়ের মানুষ। যা না হলেই নয়, কেবল সেটুকুই কিনছেন তারা। এই অবস্থায় ক্রেতা না পেয়ে হতাশ ব্যবসায়ীরা। মেহেদী হাসানের রিপোর্ট। সিরাজ শরীফা দম্পতি 2 সন্তান আশা ও উষাকে নিয়ে এসেছেন ঈদের কেনাকাটা সারতে। সিরাজ কাজ করেন তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের একটি গ্যারেজে। লকডাউনে অনেকদিন ধরেই কাজ নেই, এখন নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তারপরও ঈদে বাচ্চাদের নতুন জামা কিনে না দিলে কি চলে? এই করোনায় বাসায় আছি, কাজ কামের অত ভালো না আর কি। মাঝে মাঝে স্ট্যান্ড বন্ধ হয়ে যায়, নিজে তো বাজার ঘাট করে খেতে কষ্ট হয়। বাজার ঘাটে গেলে যে মাঙ্গা, এই দেন না কাপড় থেকে মাঙ্গা হয়ে গেছে সব। কারওয়ান বাজারের আড়তের পাশের এই মার্কেটে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের ভিড়। আগে একটু ভালো জামা কাপড় কিনতাম দামি দিকে, এখন একটু কম দামের ভিতরে কিনছি আর কি। ঈদ উপলক্ষে তেমন কোনো কেনাকাটা নাই, কারণ দেশের অবস্থাটা ভালো না, একদম না কিনলেই যেটা নয় আর কি। করোনায় সবচেয়ে বেশি কাজ হারিয়েছেন অনানুষ্ঠানিক খাতে কাজ করা মানুষেরা। ফলে নিম্ন আয়ের ক্রেতা নির্ভর এই মার্কেটের ব্যবসায়ীদেরও করুণ দশা। দেখেন তো বসে রয়েছি, এই টাইমে তো আমরা টুকটাক ভাত খাওয়ার সময় পাই না, এখন তো কাজই নেই। আমরা স্বাভাবিক বাজারে যেরকম বেশি তার চেয়ে এখন খারাপ। ইনকামের উপর একটা শখের বিষয়, একটা কাপড় নিয়ে ব্যবহার করব বা একজন একটা দিব, সেরকম মনোভাব তো নাই মানুষের। সাধারণ সময়ে 10 থেকে 15 রোজার মধ্যেই অর্ডার নেওয়া বন্ধ করে দেন এসব মার্কেটের টেইলার্সগুলো। কিন্তু এবারের চিত্র একেবারেই ভিন্ন। এইবার অবস্থা জানলে তো অর্ডার নিলেও পোষাবে না। একবার সাধারণ সময়ের তুলনায় 4 ভাগের 1 ভাগ কেনা বেচাও এবার হবে না বলেই মনে করছেন দোকানিরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। করোনার কারণে 62% শ্রমিক বছরে গড়ে 95 দিন কর্মহীন ছিল। তাদের মধ্যে একটি অংশের পুনরায় কর্মসংস্থান হলেও বেশিরভাগই আগের পেশায় ফিরতে পারেনি। তবে কর্মহীন অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের বড় একটি অংশ কৃষিকাজে সম্পৃক্ত হতে পেরেছেন। গবেষণা প্রতিষ্ঠান সিপিডি অক্সফাম পরিচালিত খানা জরিপে এসব তথ্য উঠে আসে। বলা হয় 86% শ্রমিক চাহিদার চেয়ে আর 42% শ্রমিক আগের চেয়ে কম আয় করছেন। তহিদুর রহমানের রিপোর্ট। পলিসি ডায়ালগের পক্ষ থেকে করোনা সময়ে শ্রমজীবী মানুষের আয় ও কর্মসংস্থান কেন্দ্র করে পরিচালিত হয় সিপিডি অক্সফামের এই খানা জরিপ। এতে বলা হয় 78% শ্রমিকের খরচ কমে গেছে, আর 52% শ্রমিক আয়ের সঙ্গে সঙ্গতি রেখে খাদ্য চাহিদা পূরণ করছেন। সেই গবেষণার
গত বছরের এপ্রিল মে মাসে যেসব শ্রমিক কর্মহীন হয়ে পড়েছিলেন তাদের বড় একটা অংশ আগের পেশায় ফিরতে না পেরে কৃষিকাজে নিয়োজিত হয়েছেন। মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমাদের সেবা খাত থেকে কর্মসংস্থানগুলো আমাদের কৃষি খাতের দিকে গেছে। এই একই সাথে যে ম্যানুফ্যাকচারিং খাতে যারা যে ধরনের শ্রমিকরা আছেন সেখানেও কিন্তু দেখেন আগের চাইতে আয় কমে গেছে। এটা দুভাবেই হয়েছে, একটা হলো কর্মঘণ্টাও কমেছে, আর একটা হলো একই সাথে যা তাদের যেই মজুরিটা ছিল সেই মজুরিটার ভেতরেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব আছে। শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা না নিলে শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন আলোচকরা। এডুকেশনের উপরে পার্টিকুলারলি যাতে আগামীতে আরো রিসার্চ করেন। প্রত্যেকটা শিল্পাঞ্চলে একটা বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করার উদ্যোগ আমরা যেন এই বাজেটে আমরা বরাদ্দটা দেখতে চাই। দেশের অর্থনীতি ও উৎপাদনমুখী কর্মকাণ্ড গতিশীল করতে দক্ষ ও প্রশিক্ষিত কর্মীর যোগান বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বললেন উদ্যোক্তারা। কৃষি খাতে যে সমস্ত শ্রমিকরা কাজ করে তারা তাদের পিছনে অনেক বড় অঙ্কের টাকাটা যায়, যার জন্য কিন্তু অনেক সময় তারা বলছে যে কস্ট অফ প্রোডাকশন অনেক বেড়ে যায়। গত প্যান্ডেমিকের পরে আমাদের অনেকগুলো অর্ডার ক্যান্সেলেশন হয়েছে, অর্ডার স্থগিত করা হয়েছে, তাদের পেমেন্টের ধরন পাল্টিয়েছে। করোনার প্রভাব মোকাবেলায় নতুন করে আর্থিক প্রণোদনের দাবিও তাদের। গভর্নমেন্ট থেকে তো আমাদের এক ধরনের সাপোর্ট লাগবে, whether it is in the form of stimulus, whether it is in the form of tax incentives, fiscal or policy incentives. সার্বিকভাবে শ্রমিকের আয় কমলেও কিছু মানুষের আয় বেড়েছে বলেও মন্তব্য করেন বক্তারা। তাদের মধ্যে কি কিছু পার্থক্য আছে? তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। 7 মাস তদন্ত শেষে সিলেটের পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলার চার্জশিট দাখিল করেছে পিবিআই। কোর্ট পুলিশের কাছে দেওয়া চার্জশিটে প্রধান উপযুক্ত করা হয়েছে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে। এছাড়া চার্জশিটে 5 পুলিশ সদস্য সহ 6 জনকে আসামি করা হয়েছে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরু রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। গত বছরের 10ই অক্টোবর রাতে সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন চালানো হয় নগরীর নেহারিপাড়ার যুবক রায়হান আহমেদকে। আলোচিত এই ঘটনার পরপরই আসামিরা গ্রেফতার হয়। বুধবার দুপুরে আদালত পুলিশের কাছে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর আওলাদ হোসেন। আমরা সেই অভিযোগপত্র, যেহেতু এখন ভার্চুয়াল কোর্ট চলতেছে পুরো বাংলাদেশে, আমাদের যখন কোর্ট সম্পূর্ণভাবে চালু হবে এর মধ্যে আমরা তার অভিযোগপত্র দেখে কোনো ত্রুটি থাকলে সেটা আমরা সংশোধন করে পুনরায় পিবিআইয়ের সাথে কথাবার্তা বলে আমরা অচিরে এটা জমা দিয়ে দেব। চার্জশিটের প্রধান আসামি করা হয়েছে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ 6 জনকে। অন্য অভিযুক্তরা হলেন এসআই হাসান আলী, এএসআই আশিকে ইলাহি, কনস্টেবল হারুনুর রশিদ, কনস্টেবল টিটো চন্দ্র দাস এবং আবদুল্লাহ আল নোমান। এদের মধ্যে নোমান ছাড়া সবাই কারাগারে রয়েছেন। আমাদের তদন্তে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে তাকে পুলিশ পরিচয় ছিনতাইয়ের সাথে আর কারা কারা জড়িত ছিল, তার উপরে পুলিশের উপরে তাদের ফিজিক্যালি যে আঘাত করেছে, তাদের সাথে ধস্তাধস্তি হয়েছে, তার একটা জের। পাশাপাশি পুলিশ চেয়েছিল হয়তো এই মামলাটা, এই ঘটনাটা ছিনতাই ঘটনা ধামাচাপা, তার টাকাটা তাকে ফেরত দিয়ে ছিনতাই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সব মিলে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। এদিকে পিবিআই জানায় মাদক কেনাবেচা ও ছিনতাই সংশ্লিষ্ট কারণে রায়হানকে আটক করেছিল পুলিশ। পরে বন্দরবাজার ফাঁড়িতে এনে নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসে ভরানি এলাকায় এখনও আগুন জ্বলছে। বন বিভাগের দাবি সোমবারে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল, নতুন করে আগুনের ঘটনা ঘটেছে। আলো স্বল্পতায় বিকেলে আগুন নিভানোর কাজ শেষ করা হচ্ছে। বৃহস্পতিবার ভোর থেকে আবার শুরু হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বাগেরহাট প্রতিনিধি সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। সকাল থেকে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রথমে 25টি ডেলিভারি পাইপ লাগিয়ে ভোলা নদী থেকে পানি দেওয়া শুরু করা হয়, পরে আরও 10টি পাইপ যুক্ত করা হয়। বন বিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীরা বনের আগুন লাগা অংশের চারপাশে ফায়ার লাইন তৈরি করেছে, ফলে আগুন আর ছড়ানোর সম্ভাবনা নেই। ফায়ার সার্ভিস জানায় পর্যাপ্ত আলো না থাকায় বিকেল 5টায় দিনের কার্যক্রম শেষ করা হয়েছে। সকালে আবারও অভিযান শুরু করা হবে। গতকালকে আগুন নির্বাপন করছি, সেখান থেকে প্রায় 2 কিলো 3 কিলো দূরে আবার গিয়ে আগুন লাগছে। এটা ওই তলদেশ থেকে আগুন ঘর থেকে দৌড়তে তারা যায় ওখানে আবার এক জায়গায় বিস্ফোরিত আগুন জ্বলতেছে। প্রকৃতির নিয়ম অনুযায়ী যে এই ঘটনা, সেই ঘটনা অনুযায়ী আগুনের সূত্রপাত হইতে পারে আমি মনে করি। সোমবারের আগুনের চেয়ে বুধবারের আগুনের তীব্রতা ও ব্যাপ্তি বেশি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সমর ইসলাম, একুশে টেলিভিশন।
নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্য খবরের সঙ্গে আরও থাকবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদ নিয়ে বিভাজন, সংবাদ সম্মেলনে পাল্টাপাল্টি অভিযোগ। হেফাজতের শাপলা চত্বর তাণ্ডবের ৮ বছর, মামলার ধীর গতিতে বিশিষ্টজনদের ক্ষোভ। খবর আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে। লকডাউনে জীবনের ঝুঁকি নিয়ে চোরাই পথে যাতায়াতে সরকারকে ফাঁকি দেওয়া গেলেও দুর্ঘটনা এড়ানো যাবে না বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্প্রতি পদ্মা নদীতে দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি উল্লেখ করে ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেন তিনি। লকডাউনে অনেকেই চোরাই পথে আসা যাওয়ার সুযোগ নিচ্ছেন, এটা আমরা লক্ষ্য করছি। সম্প্রতি পদ্মায় স্পিডবোট ডুবিতে ২৬ জন প্রাণ হারিয়েছেন। মনে রাখবেন, সরকারকে ফাঁকি দেয়া যায় কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। এ ধরনের ঝুঁকি নিলেই উৎসবের আগে মৃত্যু ট্র্যাজেডি অনিবার্য হয়ে পড়ে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক ভার্চুয়াল আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, তার শ্বাসকষ্ট আছে, তাই অক্সিজেন দেয়া হচ্ছে। চিকিৎসকরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। খালেদা জিয়ার করোনা আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সিসিইউতে স্থানান্তর করা হয় তাকে, তবে তার অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন চিকিৎসকরা। চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। আসুন আমরা সবাই মিলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে রোগ মুক্ত করেন। সবাই মিলে সেই দোয়াটা যেন আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমরা করি, যে রোগ মুক্ত হন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্ধারণ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের স্পষ্ট বিভাজন। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন। সমিতির সম্পাদক বিএনপিপন্থী আইনজীবী রুহুল কুদ্দুস কাজলের দাবি, সভাপতির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সরকার সমর্থিত আইনজীবী সমিতির সহসভাপতি শফিক উল্লাহ জানান, গণতান্ত্রিকভাবে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্ধারণ করা হচ্ছে। বিস্তারিত শাকেরা আরজু রিপোর্টে। গত ১৪ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর মৃত্যু হয়। সমিতির গঠনতন্ত্র ১৬ অনুযায়ী কোনো কারণে পদ শূন্য হলে বা সভাপতি পদত্যাগ করলে, পদচ্যুত হলে অথবা মারা গেলে ১ মাসের মধ্যে বিশেষ সাধারণ সভার মাধ্যমে নতুন একজন সভাপতি নির্বাচিত হবেন। এই অবস্থায় ১৬ অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ সাধারণ সভা বসে গত মঙ্গলবার। তবে হট্টগোলে বিশেষ সাধারণ সভা স্থগিত করেন সম্পাদক। আর সাবেক সভাপতি অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিনকে সভাপতি ঘোষণা দেন বর্তমান সহসভাপতি। এ অবস্থায় বুধবার পৃথক সংবাদ সম্মেলন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও সহসভাপতি। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির শূন্য পদ নির্বাচনের মাধ্যমে পূরণ করতে হবে। এই প্রেক্ষিতে সমিতির সহসভাপতি জনাব মোহাম্মদ শফিকুল্লাহ যে ঘোষণা দিয়েছেন, এটি সমিতির গঠনতন্ত্র বিরোধী। আমরা গঠনতন্ত্রের ২১, ২২ এবং ১৬ অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ সাধারণ সভায় এবং হাউজের সভাপতির নাম প্রস্তাব করেছি এবং তাহার সর্বসম্মতির ক্রমে গৃহীত হয়েছে। সভা আবারও ডাকা হবে, সেখানেই সভাপতি নির্ধারণ করা হবে বলে জানান সমিতির সম্পাদক। তবে গণতান্ত্রিকভাবে সভাপতি নির্বাচন হয়েছে বলে জানান সহসভাপতি। মুলতবি সভার অর্থই হচ্ছে এই সভা পরবর্তীতে আবার ডাকা হবে এবং সেখানেই সভাপতি পদ পূরণের জন্য, নির্বাচনের মাধ্যমে সভাপতি পদ পূরণের জন্য করণ নির্ধারণ করা হবে। কোনো সম্পাদক অথবা সাধারণ সম্পাদক কোনো সভা মুলতবি করতে পারেন না। সভাপতির সভাপতিত্বে সভাপতি সভা মুলতবি করতে পারেন। পাল্টাপাল্টি এই অবস্থানের কারণে আইনজীবী সমিতির দুই পক্ষের মধ্যে সৃষ্টি হয়েছে স্পষ্ট বিভাজন রেখা। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। হেফাজতের শাপলা চত্বর তাণ্ডবের বেশিরভাগ মামলা তদন্ত ৮ বছরেও খুব একটা এগোয়নি। এর সাথে যুক্ত হয়েছে গত মার্চে বাইতুল মাকরম এলাকা সহ বেশ কয়েকটি জেলায় হেফাজতি তাণ্ডব সংশ্লিষ্ট ৭৭টি নতুন মামলা তদন্ত ধীর গতিতে ক্ষুব্ধ বিশিষ্টজনেরা। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার।
2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয় কওমি মাদ্রাসা কেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলাম। টানা কয়েক ঘন্টা গোটা এলাকা জুড়ে তাণ্ডব চালায় বাবুনগরী বাহিনী। সড়কে গাছ কাটা থেকে শুরু করে সরকারি অফিস, যানবাহনে আগুন জ্বালিয়ে যুদ্ধ ঘোষণা করে জামাত হেফাজত। 8 বছর পর গত 26 মে থেকে 31 মার্চ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া সহ আরও কয়েকটি জেলায় 20 দাঁত বের করে হেফাজত। 2013 সালের 5 মে রাজধানী সহ 7 জেলায় তাণ্ডব চালায় হেফাজত। এই হামলার ঘটনায় মোট মামলা হয়েছে 83টি, নিষ্পত্তি হয়েছে মাত্র 1টির, অভিযোগপত্র জমা হয়েছে 2টির, তদন্ত চলছে 18টির, তদন্ত এখনও এগোয়নি 62টির। এজাহার নামীয় আসামি 3,416 জন, অজ্ঞাতনামা আসামি 84,796 জন। 8 বছরের মামলাগুলো খুব একটা না এগোনোয় হতাশ বিশিষ্ট জনেরা। 13 সাল থেকে শুরু করে এই পর্যন্ত দেখুন কোনো মামলার কিন্তু সেরকম কোনো সুরাহা এ পর্যন্ত হয়নি। তারা রাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, এইটা বাংলাদেশে চলতে দেয়া যায় না। আর মার্চে নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে হেফাজতের তাণ্ডবে মোট মামলা হয়েছে 77টি, আসামি সংখ্যা 1.5 লাখ, গ্রেফতার হয়েছে 518 জন। কিছু মামলা তদন্তভার পিবিআইয়ের উপর। সংস্থাটির প্রধান জানালেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদেরকেই গ্রেফতার করা হবে। ডিবি, র্যাব এবং অন্য সংস্থা কর্তৃক যারা ধরেছেন, জেলা পুলিশ, থানা পুলিশ, আমরা তাদেরকে আনবো, আস্তে আস্তে করে আনবো এবং এইটা আমাদের একটি পুলিশ সেট করার একটি মনিটরিং সেলও করা হয়েছে এই মামলাগুলি নিষ্পত্তি করার জন্য কীভাবে কী করা যায়। যারা এর পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন যে তাদের কাকে কাকে আমাদের দরকার, কতটুক দরকার, কত সময়ের দরকার, যারা এই ঘটনার বিষয়ে কিছুই জানেন না এদেরকে যেন কোনোভাবেই এই মামলায় আমরা না আনি। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু মামলা দ্রুত নিষ্পত্তি করার কথাও জানান তিনি। আমরা চেষ্টা করব যে এই মামলাগুলোর যাতে অন্তত কিছু মামলা খুব দ্রুত নিষ্পত্তি করা যায়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। মহামারীর দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। প্রতিদিনের মতো আজও রাজধানীর বিভিন্ন স্থানে ঈদ উপহার, ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। কৃষক লীগের ত্রাণ কর্মসূচিতে অংশ নিয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, চিকিৎসার নামে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর আলোচনাটি উদ্দেশ্য প্রণোদিত। মাহমুদ হাসানের রিপোর্ট। সকালে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান। কৃষক লীগের এই আয়োজনে যোগ দেন যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। পরে তথ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে আলাপকালে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। বলেন, সারা বিশ্বে করোনার চিকিৎসা প্রায় একই রকম, তাই তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়টি প্রশ্নবিদ্ধ। এই অসুস্থতার অজুহাতকে সামনে এনে যেভাবে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, এই ধরনের দাবি আসলে একটি রাজনৈতিক উদ্দেশ্য করা। এদিকে শেখ রাসেল চেস ক্লাবের উদ্যোগে বাংলাদেশ দাবা ফেডারেশন সংগঠনের দুস্থ খেলোয়াড় ও অফিস কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আমাদের দায়িত্ব কর্তব্য থেকে আমরা মনে করছি দাবাতে ক্রীড়া পরিষদে আর্থিক অসচ্ছল ব্যক্তি আছে কিছু, তাদেরকে একটু সহায়তা করার জন্য আমাদের এই উদ্যোগ। ঐক্যবদ্ধ হয়ে কাজ করি সবার গরিব মেহনতি গরিব মানুষের পাশে। আমরা কোনো অসহায়দের ত্রাণ নয়, ঈদ উপহার হিসেবে সবার সামনে নিয়ে আসি। প্রতিদিনের মতো ইফতার বিতরণ করে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। 500-রও বেশি ছিন্নমূল ও ভাসমান মানুষদের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয়। অসহায় দুস্থ 500 গরিব ভাই বোনদের রান্না করা খাবার ও ইফতার পরিবেশন। এই কর্মসূচিতে অংশ নেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। এখানে প্রতিদিন 400 মানুষের জন্য রান্না করা খাবার, পানীয় জল এবং তাদের বিভিন্ন ধরনের সামগ্রী করে যাচ্ছে। শনির আখড়ায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ কয়েকশো অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেয়। দ্বিতীয় ধাপে আমি আমার সাধ্যমতো প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। অসহায়দের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় এসব কর্মসূচি থেকে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। অনাবৃষ্টি ও তাপপ্রবাহে আমলিচুর ফলন অর্ধেকে নেমে এসেছে। এতে বাজারে ঘাটতির আশঙ্কা করছেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম খান। আরও জানান, বাম্পার ফলন হলেও তাপপ্রবাহে জমিতেই পুড়ে গেছে প্রায় 1% ধান। মফিউর রহমানের রিপোর্ট। খরার কবলে পড়ে দেশ,
আবহাওয়া অফিসের পূর্বাভাস, বছর জুড়েই এবার কম বৃষ্টিপাত হবে। দীর্ঘ খরায় ক্ষতি হয় মৌসুমি ফল ফসলের, ঝরে যায় আমের মুকুল, ঝরে গুটি আমও। এরকম আবহাওয়ায় প্রায় প্রতি গাছের আমেই এবার পোকা ধরবে। কৃষি অর্থনীতিবিদদের হিসাবে গত বছরের চেয়ে এবার প্রায় 40% ফলন কম হবে। শুধু আম নয়, এবছর লিচুর ফলনও কমবে প্রায় 70%। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, ফলন কম হওয়ার প্রভাব বাজারেও পড়বে। মুকুলে অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাড়ন্ত অবস্থায় লিচু আম ঝরে পড়েছে। তাতে করে অনুমান করা হচ্ছে যে আম এবং লিচুর উৎপাদন প্রায় অর্ধেক কমে যাবে। তাতে করে আমাদের কৃষক ক্ষতিগ্রস্ত হবে, তাদের আয় কমে যাবে। অপরদিকে বাজারে ফলের দাম বেড়ে যাবে। কিছু এলাকায় তাপদাহের কারণে ক্ষেতেই নষ্ট হয়েছে ধান। চাষিরা, বিশেষ করে ফল চাষিরা এবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান এই কৃষি অর্থনীতিবিদের। ফসলের ক্ষেত্রে অতি সম্প্রতি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই হিট শকের কারণে, প্রণোদনার আওতায় আমাদের আম এবং লিচু চাষি যারা আছে তাদেরকেও নিয়ে আসা দরকার এবং আম ও লিচু চাষিদেরকে নগদ সহায়তা দেওয়া দরকার। ক্ষতিপূরণ না পেলে চাষিদের ঘুরে দাঁড়ানো কঠিন হবে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাজধানীতে মাদক পাচার চক্রের 5 সদস্য আটক, 77,000 ইয়াবা জব্দ। তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদ। বেদে সম্প্রদায়ের বেশে মাদক পাচার চক্রের 5 সদস্যকে আটক করেছে র্যাব। রাজধানীর বসিলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় 77,000 ইয়াবা ট্যাবলেট। চক্রটি নৌপথ স্থলপথ ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক পাচার করছিল। রাসেল খানের রিপোর্ট। কক্সবাজার টেকনাফ এলাকা থেকে বেদে সম্প্রদায়ের বেশ ধরে রাজধানীতে ইয়াবা সরবরাহ করত একটি মাদক কারবারি চক্র। মঙ্গলবার গভীর রাতের অভিযানে এই চক্রের সদস্যদের আটক করে র্যাব। রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এই র্যাব কর্মকর্তা। গ্রেফতার হওয়া ব্যক্তিরা বেদে সম্প্রদায়ের মতো পোশাক পরে রাজধানীতে মাদক সরবরাহ করত বলে জানিয়েছে র্যাব। চুলের ভেতরে বিশেষভাবে ঝালাই করে তারা নিচের অংশে ইয়াবা পাচার করছিল। সর্বমোট 77,000 পিস ইয়াবা জব্দ করা হয় বা উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ছদ্মবেশ ধারণের বিভিন্ন সরঞ্জামাদি, রান্নার হাঁড়ি পাতিল, বালতি, বহনযোগ্য ডিসপ্লে র্যাক এবং নানা ধরনের ইমিটেশন অলংকার উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তারা মহাসড়ক ব্যবহার না করে নৌপথে ঢাকায় মাদক পৌঁছে দিত। চট্টগ্রামের আনোয়ারা থেকে হাটহাজারি, মানিকছড়ি, গুইমারা, রামগড় হয়ে ফেনী আসতো। তারপর তারা নোয়াখালীর চৌমুহনী, সোনাইমুড়ি এবং চাঁদপুরের হাজীগঞ্জ হয়ে মতলব লঞ্চঘাট পর্যন্ত আসতো। মতলব লঞ্চঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় অথবা লঞ্চে করে মুন্সিগঞ্জ হয়ে বুড়িগঙ্গা নদী দিয়ে ঢাকায় প্রবেশ করত। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব কর্মকর্তারা। তল্লাশির হাত থেকে বাঁচার জন্য এই পথপন্থা শুরু করে। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের মাঝে অবকাঠামো উপপ্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বেঞ্চ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ভোলা 3 আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাহন এসব উপকরণ বিতরণ করেন। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে বাংলাদেশকে যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোকিত জনগোষ্ঠী গড়তে বাংলাদেশের শিক্ষার গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলেও জানান শাহন। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একুশে টেলিভিশনের প্রয়াত জামালপুর প্রতিনিধি আরিফ মাহমুদের পরিবারের পাশে দাঁড়িয়েছে একুশে পরিবার। জামালপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় আরিফ মাহমুদের সহধর্মিণী
মনিরুন নাহারের হাতে অর্থ সহায়তার চেক তুলে দেওয়া হয়। এ সময় 21শে টেলিভিশনের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েল, শেরপুর প্রতিনিধি শরীফুর রহমান, জামালপুর পৌরসভার মেয়র সানোয়ার হোসেন সানু, জামালপুর প্রেস ক্লাব সভাপতি হাফিজ রায়হান বক্তব্য রাখেন। সাংবাদিকতা পেশায় আরিফ মাহমুদের সততা ও দক্ষতার প্রশংসা করেন বক্তারা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। দেশের পুঁজিবাজারে বেড়েছে লেনদেনও। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া 357টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 203টির, কমেছে 100টির, আর অপরিবর্তিত ছিল 54টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সে 53 পয়েন্ট বেড়ে উঠে আসে 5588 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1398 কোটি 51 লাখ টাকা। সূচক বেড়েছে। অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও লেনদেন হয়েছে 43 কোটি 95 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। লকডাউনের মেয়াদ 16 মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন। করোনায় 5 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। মার্কেট শপিং মলে নেই স্বাস্থ্যবিধি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ক্রেতা বিক্রেতাদের জরিমানা। 1 বছরে কাজ হারিয়েছেন বেশিরভাগ শ্রমিক, সিবিডির গবেষণা। শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। সিলেটে পুলিশ ফাঁড়িতে হত্যা মামলায় পিবিআর চার্জশিট, এসআই আকবর সহ আসামি 6। সুন্দরবনের শরণখোলা রেঞ্জে একদিন পর আবারও আগুন, আলো স্বল্পতায় নেভানোর কাজ ব্যাহত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21htv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।